যারা গুম হয়ে আজও ঘরে ফিরেনি, তাদের জন্য অপেক্ষা করছে ইলিয়াসের সন্তানেরা। তার সঙ্গিনী এখনো বাতায়ন খুলে বসে থাকে তার স্বামী কোনোদিন আসবে বলে। আমরা তাদের কাছে কি জবাব দেব? আমার স্ত্রী সন্তানরা যেমন একটা আমার অনিশ্চিত জীবনের সময় অপেক্ষা করেছে, আমি বুঝি সেই ব্যথা। আর কেউ বুঝুক বা না বুঝুক, কবরের মতো একটা জায়গায় 5 ফিট বা 10 ফিটের জায়গায় ছিলাম। আমাদের এখানে আরো অনেক সহপাঠী আছে, সহকর্মী আছে, ব্যারিস্টার আরমান আছে, আর অনেকে আছে যারা সেই গুমের শিকার পেয়েছে, যারা ফাঁসির কাস্টে ছিল। তাদেরকে কি জবাব দেব? আসুন আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করি যার প্রত্যাশা আমাদের শহীদরা করেছেন, যার আকাঙ্ক্ষা আমরা করেছি, যার আকাঙ্ক্ষা 71-এর শহীদরা করেছেন। এখন 2024-এর বিষয়ে আমার তরুণ বন্ধু সংসদ মাননীয় চিফ হুইপ বিরোধী দলের বলেছেন, আমি কিছু পয়েন্ট নোট করেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল তার বক্তৃতা শোনার। আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা এমন পার্লামেন্টারিয়ানদেরকে চাই যারা ভবিষ্যতে এই পার্লামেন্টকে লিড করবে, গ্রুমিং হবে। তবে কিছু কথা বলতেই হয়, কারণ মানে স্পিকার, এখানে শিকোয়া আর শেকায়েতের ছড়াছড়ি হয়েছে। আমি শুধু জবাবে শিকোয়া করতে চাই, তার মধ্যে যদি কিছু বলা পেয়ে যায় তাতে আমাকে ক্ষমা করবেন। তিনি বলেছেন বিএনপি জুলাই সনদ থেকে সরে গিয়েছে। মানে স্পিকার, বিএনপি জুলাই সনদ থেকে সরে যায় নাই, বিএনপি জুলাই সনদকে আঁকড়ে ধরেছে। দেখেন কত বড় বই, এইখানে যারা দস্তখত করেছে, এটা হাতে লেখা অরিজিনাল বুক। এর মধ্যে 30টা পার্টির মধ্যে 4টা পার্টি সই করে নাই, 26টা পার্টি সই করেছে। আমার ছোট বন্ধু এই নাহিদ সাহেবরা সই করেছেন 16/2/2026 সালে। এটা ফটোকপি ওখানকার। লেখা আছে নোট অফ ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে। কেন এই নোট অফ ডিসেন্টের মধ্যে? মানে স্পিকার, এনসিপি জুলাই সনদের দফা 16(4), দফা 22(গ), 2 জায়গাতে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। এখন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তো স্বীকৃতি দিলই যে নোট অফ ডিসেন্ট দেওয়া জায়েজ। আবার সই যখন করছে তখন বলল যে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোট। সরে কারা গেল? মানে স্পিকার, দালালিকভাবে বললাম, আপনারা সরে গিয়েছেন, আমরা সরে যাইনি। এখন গণরায়, গণভোট, জুলাই আদেশ, জুলাই জাতীয় সনদ, এগুলোর বিষয়ে আমি অনেকবার ভাষণ দিয়েছি, এখানে, ঘরে, বাইরে, সংসদের বাইরে। হয়তো আমার দুর্ভাগ্য বোঝাতে পারিনি, কিন্তু জুলাই আদেশ এবং জুলাই সনদ, এই বিভ্রান্তি চিরতরে মিটে যাক। যে আদেশটা হয়েছে সেই আদেশটা হচ্ছে, এটা যদি আমাদের অনেক বন্ধুরা এখানে মাহমুদুল ইসলামের কনস্টিটিউশনাল লটা নিয়ে আসেন, ব্যারিস্টার সাহেবরা খুলে দেখবেন 490 নম্বর পৃষ্ঠায় লেজিসলেচার সেকশনে কাকে বলা হয়েছে কালারেবল লেজিসলেশন এবং ফ্রড অন দি কনস্টিটিউশন। কিভাবে পার্লামেন্টের যেটা এখতিয়ার নাই, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি পার্লামেন্ট যদি সেরকম কোন লেজিসলেশন করে সেটা হবে কালারেবল লেজিসলেশন এন্ড ফ্রড অন দি কনস্টিটিউশন। অনেক ব্যারিস্টাররা আছে, দেখতে পারেন কোন 3rd এডিশনে বোধহয় 490 পেজ কনস্টিটিউশনাল ল, মাহমুদুল ইসলাম, খুলে দেখুন তারা কিভাবে ইন্টারপ্রেট করেছে। এটাকে বাইবেল বলা হয় কনস্টিটিউশনের, সুপ্রিম কোর্ট মানে। আমি অবশ্য বাইবেল শব্দটা এখানে বলতে চাচ্ছি না। যাই হোক, সেটা কি রাষ্ট্রপতি পারে? লেজিসলেচার যখন বৈঠকে থাকবে না তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে বটে, কিন্তু কোন অর্ডিন্যান্স দিয়ে সংবিধানের কোন কানুন, ধারা, উপধারা কোনো কিছুই বাতিল অথবা সংশোধন করতে পারেন না। আর্টিকেল 93 কনস্টিটিউশন। আমি কনস্টিটিউশন করলে আমার উপরে খুব বেশি খেপা হয় সোশ্যাল মিডিয়াতে আজকাল, যা বলে মানে স্পিকার, এটা দেখাও যায় না, শোনাও যায় না। এই বাক স্বাধীনতার নামে যা চলছে। তিনি একটা অর্ডার করলেন, এই যে আমাদের আজকে অর্থমন্ত্রী সাহেব সেটা বলেছেন, আইনমন্ত্রী সাহেবের সমর্থন নিয়ে বলেছে যে তফসিলে, প্রথম তফসিলে সেটা বলা আছে 17-এ সাবসেকশন 3-তে, পরে পারাতে বলা আছে যে 7th of April 1973 পরে কোনো অর্ডার ইস্যু করার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির রইল না। অর্ডারই যেটা না, ভয়েড ইন ইস্যু, সেই অর্ডারের উপরে কথা বলছে মানে স্পিকার আমাদের বিরোধী দলীয় সদস্যরা। জনাব নাহিদ সাহেবকে আবারও ধন্যবাদ জানাই যে বলেছে রাষ্ট্রপতি অর্ডার দিতে পারে না, রেকর্ডে আছে। মানে এরপরে তিনি বলছেন যেহেতু এর উপর একটা গণভোট হয়েছে, মানে স্পিকার সাদই যদি জায়েজ না হয় তাহলে পরে লিজিটিমেট হয়ে যাবে না বাকিটা। এটা হচ্ছে মোটামুটি কথা।
এখন বলছে গণভোট হওয়ার কথা। হ্যাঁ, আমাদের মাননীয় সংসদ সদস্য জুনায়েদ সাকি সাহেব, আরো অনেকে এখানে যারা ঐক্যমত্য কমিশনের মধ্যে, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে কাজ করেছেন, সদস্য ছিলেন, বিভিন্ন পার্টিকে প্রতিনিধিত্ব করেছেন, ছিলেন, শাহাদত সাহেব, সেলিম সাহেব আছেন, আমাদের মাননীয় সদস্য তাহের সাহেব আছেন, আরো অনেকে আছেন। গণভোট হওয়ার কথা প্রস্তাব তো আমিই করেছিলাম বিএনপির পক্ষে। কিসের উপরে করেছিলাম? জুলাই জাতীয় সনদের যখন আপনারা আইনগত ভিত্তি চাচ্ছেন যে এটার একটা আইনগত ভিত্তি রচনা করার দরকার, আমরা বললাম যে ঠিক আছে, সার্বভৌম জনগণের কাছে যাই, তারা এই জুলাই সনদের পক্ষে আছে কিনা আমরা জেনে নেই। একটা রেফারেন্ডাম হতে পারে, রেফারেন্ডামের জন্য একটা অধ্যাদেশ হবে, হলো, সম্মত হলো। জুলাই জাতীয় সনদের উপরে গণভোট তো আমরা মানেই, মাননীয় স্পিকার। জনগণ ভোট দিয়েছে, আমার নেতারা বলেছে যে গণভোটের পক্ষে হ্যাঁ বলুন, বলেছে। কারণ এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে হঠাৎ করে একটা নাজিল করলো যে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ নামে একটা জিনিস, না বাস্তবায়ন আদেশ 2025 11 নভেম্বর সম্ভবত, কোথায় গেল বইটা, যাই হোক। এখন হ্যাঁ, এইটা হচ্ছে 13 নভেম্বর 2025। এইটা নাজিল হলো মাননীয় স্পিকার, কেউ বলেও নাই, সম্মতও হয় নাই, আলোচনাও হয় নাই। তো সেই জন্যই আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করছিলাম, মাননীয় রাষ্ট্রপতি, এই আদেশকে আপনি জারি করতে পারেন? তার উপর অনেকে ট্রল করেছে, তিনি বলেছেন যে আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। সেই জন্য অনেক ট্রল হয়েছে তো তাই। এখন কথা হলো, যিনি ইস্যু করছেন তিনি কেন ইস্যু করলেন, সেই প্রশ্ন তাকে করেছি। এবং এই আদেশের পরে যেই গণভোট অধ্যাদেশটা দেয়া হলো, সেই গণভোট অধ্যাদেশ, আমরা তো গণভোটের জন্য অধ্যাদেশটা মানি, কিন্তু গণভোটের অধ্যাদেশের মধ্যে কি কখনো মানে স্পিকার এই রকম তফসিল দিতে পারে? জুলাই জাতীয় সনদের এই 48টা তফসিল এখানে দেয়া আছে, দিয়ে নোট অফ ডিসেন্টের কোনো পোর্শন এখানে রাখা হয় নাই। ইট ইজ অলসো এ ফ্রডুলেন্ট অর্ডিন্যান্স, যে 30টা প্রভিশন আউট অফ 48। এখানে বলা হচ্ছে মাননীয় স্পিকার 4টা প্রশ্ন দেয়া হলো, সেই প্রশ্নগুলো 3 নম্বর সেকশনে আছে। সেই প্রশ্নগুলোর মধ্যে 3.5টা জুলাই সনদের সাথে সামঞ্জস্য আছে, আধাটা প্রশ্ন নাই। সেই আধাটা প্রশ্ন হচ্ছে ওই অবৈধ জুলাই আদেশের উপর ভিত্তি করে। এখন যেটা প্রথম থেকেই অবৈধ, ভয়েড ইন এব ইনিশিও, এবং সেই জিনিসটার উপরে কোনো রকম সম্মতি ছিল না, রাজনৈতিক সমঝোতা ছিল না, জুলাই জাতীয় সনদের যে স্বাক্ষরিত দলিল তার সাথে কোনো মিল ছিল না, এবং সেই এরকম একটা আদেশ কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে মাননীয় স্পিকার? এবং সেই প্রেসিডেন্টের কি ক্ষমতা আছে? আমরা তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে নোট অফ ডিসেন্টের অংশ দিয়েছে, সেই মতে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা উল্লেখ করেছি প্রত্যেকটা দফা, আমার সাথে নির্বাচনী ইশতেহার আছে, এবং প্রত্যেকটা দফা যেখানে নোট অফ ডিসেন্ট আছে নির্বাচনী ইশতেহার উল্লেখ করতে যে আমাদের 3 পাতা বৃদ্ধি পেয়েছে সেটার বহর। তারপরে জনগণের কাছে আমরা গিয়েছি, সেই ম্যানিফেস্টোর উপর আমাদেরকে 51% ভোট দিয়েছে। সংখ্যার দিক থেকে 213টা না 14 জন আমরা এখানে সংসদ সদস্য আছি মাননীয় স্পিকার। এখন সেটা কথা বলছে একটু আগে মাননীয় সদস্য জনাব তাহের সাহেব, যে 2/3 মেজরিটির পরিণতি আমরা জানি। মাননীয় স্পিকার, 2/3 মেজরিটি না হলে 1979 সালে 5ম সংশোধনী হতো না, বাকশাল বিলুপ্ত হতো না, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না, এবং জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স কায়েম হতো না, আর্টিকেল 96 আসতো না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসতো না, এই দেশে মুক্ত গণমাধ্যম আসতো না, এগুলো কিছুই আসতো না। এবং 2/3 মেজরিটি না হলে শেষ পর্যন্ত আমরা আজকে এইখানে যে এসছি জনগণের জন্য প্রত্যাশা পূরণ করার জন্য, আমরা হয়তো সেই সংবিধান সংশোধনী করতে পারতাম না। আমরা অ্যাপ্রোচ করেছি প্রথম দিকের ভাষণে অন বিহাফ অফ দি লিডার অফ দি হাউস, দ্যাট আসুন আমরা একটা সংবিধান সংশোধনী বিশেষ কমিটি করি, রুলস অফ প্রসিডিউরের 266 অনুসারে ওখানে টার্মস অফ রেফারেন্স থাকবে, আমরা আলোচনা করব,
এখানে জুলাই জাতীয় সনদ সহ আন্ডার দি সান এনিথিং উই ক্যান ডিসকাস দেয়ার। এবং আমরা একটা লেট আস হ্যাভ এ কনস্টিটিউশন ফর দি ফিউচার জেনারেশন। আমরা এখানে আলোচনা করব, কম্প্রোমাইজ করব, আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে আমরা সেই কনস্টিটিউশনটা গ্রহণ করব। তারা বললেন সংস্কার পরিষদ করতে হবে। আপনারা যদি সংশোধনীকে সংস্কার মনে করে মনে মনে খুশি হতে পারেন, অসুবিধা কি? আসুন ওখানে আলোচনা করি। আপনারা গতকালকে আইনমন্ত্রী সাহেব প্রস্তাব করেছেন যে আমরা সংবিধান সংশোধনী কমিটি করতে চাই, আমরা 12 জনের নাম ঠিক করেছি, আপনারা দয়া করে 5 জনের নাম দেন। আপনারা বললেন যে আমরা এখনো সিদ্ধান্ত নেই, পরে জানাবো। তো জাতি শুনলো ওই যে আমরা চাচ্ছি, আপনারা চাচ্ছেন না। যাই হোক, এখনো সময় আছে, চাইতে পারেন। বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ কেন করা হচ্ছে না? মাননীয় স্পিকার, অনেক কাগজ আমি দালিলিকভাবে দেখাতে পারি, দেখানো ঠিক হবে কিনা জানি না। এই হচ্ছে একটা ইন্টেনশনাল অর্ডার 19/1/2026 আইন উপদেষ্টা সাহেব সই করছে আইন মন্ত্রণালয়ে, যে ব্লু কালারের এই সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরমের নমুনা হবে। কি এখতিয়ার আছে? সংবিধানের তফসিলে আর্টিকেল অনুসারে 148 মনে হয় যে তফসিলগুলো 3য় তফসিলে আছে, ফর্মগুলো। হ্যাঁ, আমি বললাম, বললে রিপিট করেন না, 148 ঠিকই আছে। এখন অন্তত জনগণ বিশ্বাস করে। এই যে ব্লু পেপারে আইন উপদেষ্টা সাহেব সই করে দিলেন যে ব্লু পেপারে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ ফর্ম হবে, কোথায় পেয়েছে? পদে পদে তারা সংবিধান ভায়োলেশন করেছে। এর উপর ভিত্তি করে ফাইল ইনিশিয়েট হয়েছে আরো আগে। তখন তো মাননীয় স্পিকার গণভোট হয় নাই। 19 জানুয়ারিতে 2026 কি গণভোট হয়েছে? যে গণভোটের অনুবলে যে সব জায়েজ করতে যাচ্ছে, এটা তো বিফোর দ্যাট, ডকুমেন্টারি কথা বলছি। তারপরে এই সংসদ সচিবালয় থেকে 16/2 তারিখে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হলো যে আপনারা তৈরি থাকেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, 2টা করে শপথ আপনাকে পড়াইতে হবে। কোথায় পেল মাননীয় স্পিকার? এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটাই ফল্ট, তারা এই চিঠির অনুবলে এসে রেডি হয়ে গেছে যে আমরা 2টা শপথ নেব। আমরা বললাম যে না, আমরা এখনো এই কনস্টিটিউশনের ভিতরে আছি, যদি সংশোধন হয়ে সংস্কার পরিষদ গঠন হয় তখনকার বিষয় তখন দেখা যাবে, আমরা আপাতত এমপি হিসেবে শপথ নেই। আমার বিরোধী দলের বন্ধুরা 2টা শপথ নিছে, তাইলে প্রথম শপথের কি হবে? এমপি হিসেবে শপথেরটা, সেটা কানুন বলবে। সুপ্রিম কোর্টে যে রিট দাখিল করা হয়েছে সেইখানকার অবজারভেশন কি আছে সেটা তখন তারা বলবে। তা আমি এখন ওই যে জবাবে শিকুয়া করতে করতে তো আমার আসল আলোচনায় যেতেই পারি না মাননীয় স্পিকার। তা এখন আপনাকে আমি সময় দেওয়ার জন্য অনুরোধ করতে পারবো না, সুতরাং আমি আসি যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে যে কমিটির প্রস্তাব আমরা করলাম, সেখানে যে আপনারা এখনো সম্মতি দিলেন না, তাহলে কি আমরা পঞ্চদশ সংশোধনী নিয়ে এই সংসদে চলবো, এই দেশ চালাবো? পঞ্চদশ সংশোধনী যেখানে 55টা দফা আছে, সেই দফার মাত্র 6টা দফা মাননীয় হাইকোর্ট ডিলিট করে দিয়েছেন বা নন কনস্টিটিউশনাল ঘোষণা করেছেন, নন অ্যাস করে দিয়েছেন। তার মধ্যে বলা যায় আপনার 7A&B, যেটা বলা হয় যে ফ্রড অন দি কনস্টিটিউশন, যেটা কালারেবল রেজিস্ট্রেশন হয়েছে, এখতিয়ারে নাই, ভবিষ্যৎ পার্লামেন্টের এখতিয়ার তারা খর্ব করে, সেটা করেছে। তারপরে আর্টিকেল 58A, ওইটা ক2 পরিচ্ছেদ যেটা আছে আর কি, আপনার তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করেছিল, সেটা গান ঘোষণা করেছে। 44 সাবসেকশন 2 করেছে, যেটা জুডিশিয়ারির ব্যাপার। আপনার হাইকোর্ট ডিভিশনের একটা এখতিয়ারকে লোয়ার লেভেলে, ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলে নিতে চেয়েছিল, সেটা তাদের ভালো লাগে না, যেহেতু কনস্টিটিউশনাল কোর্ট হচ্ছে হাইকোর্ট, আর ওগুলো হচ্ছে যে কোর্ট বাই ল, ক্রিয়েটেড বাই ল, সেই জন্য করেছেন। তারপরে আর কি হলো, গণভোটের 142টা তারা অবৈধ ঘোষণা করেছিল 15th অ্যামেন্ডমেন্টে, সেটাকে তারা আনকনস্টিটিউশনাল ঘোষণা করলো। এই 5টা 6টা বাদে বাকি 55-এর সবকিছু তো রয়ে গেছে মাননীয় স্পিকার। হ্যাঁ, সবাই ঠিকই বলে যে ওখানে একজনের ছবি ওঠানোর কথা, আপনারা ওঠাচ্ছেন না কেন? যদি আপনারা সংবিধান সংশোধনে রাজি না হন, তাহলে তো ছবি লাগাতে হবে। আপনারা কি সেটা চান? আমরা চাই মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আমরা ধারণ করি। প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8-এ
সেটা যদি আমরা সংবিধান সংশোধন না করি তাহলে তো ধারণ করতে পারবো না মাননীয় স্পিকার। এগুলো জনগণ জানুক, সেই জন্য আমি এখন আহ্বান জানাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা একটা সোভারেইন, ইন্ডিপেন্ডেন্ট এবং ইউনিটারিস রিপাবলিক। এই রিপাবলিকের মানি আসছে হলো রেস পাবলিকা থেকে। এটা জনগণের সম্পত্তি, রেস মানি জিনিস। এই রিপাবলিকের মালিক জনগণ। আপনারা অনেকেই বক্তৃতা দিয়েছেন যে কনস্টিটিউশন তো মানুষের জন্য, মানুষ কনস্টিটিউশনের জন্য না, 100% সত্য। সুতরাং এই রিপাবলিকের যে মালিক জনগণ, তাদের পক্ষে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে এই সংবিধান সংশোধনী কমিটিতে আসতে হবে।